শুভ দুপুর। নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। দর্শক, গতকাল থেকে আমরা বিজনেস আওয়ারকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি, কারণ আপনারা জানেন বাংলাদেশে শুরু হয়েছে গতকাল বিনিয়োগ সম্মেলন। সেই বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আমরা গতকাল থেকে আগামী 4 দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের বিনিয়োগ সম্মেলন নিয়ে আমাদের এই আলোচনা চলবে। আমাদের সাথে স্টুডিওতে গেস্ট উপস্থিত থাকবেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি থাকবেন, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যোগ দিবেন। এবং আমাদের সাথে একজন অতিথি আছেন, জুমে যুক্ত হয়েছেন, তিনি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব আবুল কাশেম খান, আপনাকে আমাদের বিজনেস আওয়ারের এই বিশেষ আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাওয়ার আগে আমরা বিনিয়োগ সম্মেলনের কিছু খবরাখবর আছে আমাদের কাছে, সেগুলো জানিয়ে আসতে চাই। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি লিরন্ডকে ১০,০০০ স্কোয়ার মিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছে বেজা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রতিষ্ঠানটির সাথে এই বিষয়ে চুক্তি করেছে। সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান দেশি বিদেশি বিনিয়োগকারীরা। সকাল ১০টার দিকে মোট ৩৬ জন বিনিয়োগকারী সেখানে পরিদর্শনে যান, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, আরব আমিরাত এবং ভারতের ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আছেন সেখানে, তার সাথে কিছুক্ষণ পর আমরা তার সাথে যুক্ত হব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব আবুল কাশেম খান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাইবো, আজকে যদিও আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি স্টার্ট আপ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, কারণ গতকাল স্টার্ট আপ নিয়ে একটি বড় সম্মেলন হয়েছে। সেখানে স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য নানান ধরনের সুখবর আছে, সেই বিষয়ে আলোচনা করব। তবে ওভারঅল এবারের বিনিয়োগ সম্মেলনটা আসলে বাংলাদেশের জন্য কতটা উপযুক্ত সময়, যেহেতু আসলে এই সময় পুরো বাংলাদেশ আসলে একটি বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে যে ভঙ্গুর অর্থনীতি মেরামতের যেই দায়িত্ব নিয়েছেন, সেটি গত ৭-৮ মাস ধরে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই জায়গাটাতে নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এবং যারা বিদেশি বিনিয়োগ আসবে, সেই বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসলে কি কি করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে কি চিন্তাভাবনা করছেন জনাব আবুল কাশেম খান, আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিনিয়োগ সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। জনাব আবুল কাশেম খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, জনাব আবুল কাশেম খানের সাথে আমরা যোগাযোগ করব, তার আগে তার সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ সুমন। সুমন, সকাল থেকে আপনি সেখানে রয়েছেন, বিনিয়োগকারীরা ২৫০০-এর যেই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেটি পরিদর্শন করছেন, তারা কি বলছেন এবং এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের কি সম্ভাবনা দেখছেন? আপনাকে আমি আছি নারায়ণগঞ্জের ২৫০০ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে, এবং সেখান থেকে আপনাকে জানাতে চাই যে আজকে আপনি জানেন যে 4 দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে, সেই বিনিয়োগ সম্মেলনে একদিকে যেমন ঢাকার একটি 5 তারকা হোটেলে বিনিয়োগকারী সংস্থাগুলোকে বা প্রতিনিধি দলকে যেমন সেখানে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাব্যতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে তাদেরকে নানানভাবে ব্রিফ করা হচ্ছে এবং সেগুলো তুলে ধরা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে। ঠিক অন্যদিকে বাংলাদেশের যে স্পেশাল ইকোনমিক জোনগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদেরকে সশরীরে পরিদর্শন করা হচ্ছে। গতকালকে আপনি জানেন যে চট্টগ্রামের ইকোনমিক জোনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা পরিদর্শন করেছেন এবং অনেকগুলো চুক্তি হয়েছে। আজকে বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে আসা হয়েছে ঢাকার
পাশে অর্থাৎ নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন, যেটি জাপানের অর্থায়নে হয়েছে, সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে প্রায় ৩৬ জনের বেশি, প্রায় ৩৬ জনের অধিক ফিরবো রিয়াজ, আপনার কাছে আমরা আবারও ফিরবো, আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। তবে এর মধ্যে আমরা একটু ঘুরে আসতে চাই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি কথা বলছেন, তার বক্তব্য শুনে এসে আপনার কাছে আবারও ফিরছে। যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল। আমরা পত্রিকান্তরে যে পরিসংখ্যান পেয়েছি, ৫০ থেকে ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশুসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি। যারা অপুষ্টিতে ভুগে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে। যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে, বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে, তারাও এই গণহত্যার শিকার। সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই ও বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না। আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদদ দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ, তারা সব সময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাশ করেছে, তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো, আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। এটাই আমাদের এই পর্যন্ত করণীয়ের মধ্যে আছে। আমি এই চৈত্রের ভর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশে করছেন, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। দর্শক, ফিলিস্তিনিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যে বিক্ষোভ চলছে, সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা
সালাউদ্দিন আহমেদ। আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে এর মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বেসিসের সাবেক সভাপতি এবং বিডি জবসের কর্ণধার জনাব ফাহিম মাসরুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আপনার কাছে আজকে আমরা আলোচনা শুনতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের স্টার্ট আপ উদ্যোক্তাদের আসলে সম্ভাবনা কি এবং নতুনভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে আসলে তাদের জন্য কি খবর আছে। গতকাল স্টার্ট আপ উদ্যোক্তাদের একটি বড় ধরনের আলোচনা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিষয়ে একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি। স্টার্ট আপ উদ্যোক্তাদের সহায়তা দিতে প্রায় 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কথা জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এক সেমিনারে তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। শীঘ্রই এই নিয়ে পরিপত্র জারি করা হবে। এই সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেছেন, সরকারের সম্পদের সীমাবদ্ধতা থাকায় স্টার্ট আপদের নীতি সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগ টানতে সোমবার ঢাকায় শুরু হলো 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বদলে যাওয়া বিশ্বের নিত্য নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে সম্মেলনে হাজির 40 দেশের উদ্যোক্তারা। প্রথম দিন ছিল স্টার্ট আপ কানেক্ট সেশন। উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বাধাহীন বৈশ্বিক বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে কাজ করছে বিডা। Investment promotion agency for the government is how do we create that bridge between the assets we have in country and the potential liquidity that's available globally. So that's the role I see BIDA taking this year and another next 12 to 18 months. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রযুক্তির উন্নয়নে আরও সহজলভ্য ইন্টারনেট সেবা দিতে চায় সরকার। এজন্য শুল্ক কমানোর মাধ্যমে ইন্টারনেটের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে। We are offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে 8 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। Following up on that, we have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, and the money will be only used for equity investment in promising startup companies. So it should be ready within a week or so. We should be able to issue that circular. শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে সহজ নীতি গ্রহণ করার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। So all those things must go hand in hand. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জনাব ফাহিম মাসরুর, আমরা প্রতিবেদন দেখছিলাম, এটি একটি নিশ্চয়ই ভালো উদ্যোগ। আপনি বলবেন, আমি বলবো যে ইউ আর দ্য রাইট পারসন টু ডিসকাস উইথ স্টার্ট আপ, কজ আপনি নিজেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্টার্ট আপ নিয়ে যেই শো হয়, রিয়েলিটি শো, সেটির একজন শার্ক ছিলেন, শার্ক ট্যাঙ্কের, এবং সেখানে অনেক ধরনের স্টার্ট আপরা এসছে, আপনাদের কাছ থেকে বিনিয়োগ চেয়েছে। সেই বিষয়ে আমরা শুনবো। তবে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে স্টার্ট আপ ইকোসিস্টেম, সেটি কি স্টার্ট আপ তৈরির জন্য কতটা সহযোগী বা উপযোগী? ধন্যবাদ। আলোচনায় আমরা যেরকম দেখলাম রিপোর্টে, আসলে স্টার্ট আপের সম্ভাবনাটা আসলে সবাই আমরা জানি। আমরা যদি আমাদের আশেপাশে দেশের কথা দেখি, এটা ভারত বলি, ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম, সে সকল কান্ট্রিতে কিন্তু আমরা দেখেছি যে টেকনোলজি সেক্টরে যে গত 15 থেকে 20 বছরে একটা বড় ধরনের মানে ডেভেলপমেন্ট হয়েছে, তার পিছনে কিন্তু স্টার্ট আপরাই বড় একটা ভূমিকা রেখেছে। এখন স্টার্ট আপ কারা আসলে, সেটা নিয়ে কথা। নর্মাল ব্যবসা আর স্টার্ট আপের মধ্যে একটু পার্থক্য আছে। নর্মাল ব্যবসা ধরেন, সে ফর এক্সাম্পল একটা টেলিকম কোম্পানির ব্যবসা, তারা আসলে একটু লং টার্ম ইনভেস্ট করে এবং রিটার্নটা পেতেও একটু অনেক সময় লাগে এবং একটা নর্মাল গ্রোথ থাকে। কিন্তু স্টার্ট আপের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে, যেমন ধরেন উবার বা ফুড পান্ডা, এগুলি কিন্তু আসলে গ্লোবালি স্টার্ট আপ হিসাবেই শুরু হয়েছিল। তো ওদের নেচারটা হচ্ছে যে এখানে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে, অল্প সময়ে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে এবং এটার গ্রোথটা অনেক বেশি হয়। তো এখন যেমন দেখা যাবে যে আমাদের উবার বা পাঠাওয়ের মতো যারা প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু অনেক ইউজার আছে এবং অল্প সময়ে এই ইউজারটা তৈরি হয়েছে। তো এইটার জন্য যেই পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, সেটা কিন্তু আসলে সত্যি কথা বলতে আমাদের দেশে
মানে দেশীয় ইনভেস্টমেন্টের জন্য ডিফিকাল্ট, এবং আমাদের ব্যাংকগুলো আসলে আমরা জানি যে টেকনোলজি বা এই টাইপের জায়গাতে আসলে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আগ্রহী থাকেন। অনেকগুলি কারণ আছে, যেহেতু এখানে তাদের একটা কোলেটারাল বা বন্ধকের ব্যাপার আছে, অ্যাসেটের ব্যাপার আছে। তো সেই জায়গাগুলিতে আসলে সারা দেশেই সারা বিশ্বেই বিদেশি ইনভেস্টমেন্ট, যেটাকে ভিসি ইনভেস্টমেন্ট বলে, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমেই এটা কিন্তু হয়। তো আমাদের দেশে এই ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কিছু হয়েছে, বেশ কিছু কোম্পানিতে হয়েছে, বাট আশেপাশের দেশে যেরকম করে হয়েছে ফরেন ইনভেস্টমেন্ট সেটা হয়নি। তো এই যেই কনফারেন্সটা হলো, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেন টার্গেটই ছিল বিদেশ থেকে আসলে যারা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আছে বা বিদেশি ইনভেস্টাররা, তাদেরকে অ্যাট্রাক্ট করা এবং তাদেরকে দেখা যে বাংলাদেশের অপরচুনিটি কীরকম। তো আমরা জানি যে অফকোর্স গত 7-8 মাসে আমাদের দেশের একটা বড় ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে অনেক ধরনের, সত্যি কথা বলতে বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক ধরনের অপপ্রচারও চলছে। অনেকের ধারণা বিদেশিদের যে বাংলাদেশে আসলে ব্যবসার পরিবেশ নাই। তো সেই জায়গাটাতে এই কনফারেন্সের আমি মনে করি সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে এটাকে বহির্বিশ্বের কাছে দেখানো যে বাংলাদেশে আসলে বিজনেস অ্যাজ ইউজুয়াল, এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বিজনেস কনফারেন্স হচ্ছে, বিদেশি ইনভেস্টাররা আসছে, দেশীয় তরুণ উদ্যোক্তারা নতুন কিছু নিয়ে কাজ করছে। সেটি ছিল একটা। আরেকটা হচ্ছে যে আমাদের আসলে সত্যি কথা বলতে প্রচুর রেগুলেশন দরকার, রেগুলেটরি মানে পরিবর্তন দরকার, যেটা আমরা আসলে গত 10-15 বছর ধরে সরকারের কাছে, তৎকালীন সরকারের কাছে বলেছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ওনারা এই কথাগুলো আসলে শুনিনি। যে এই ব্যাপারগুলো একটু আপনি দেখলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল যে প্রায় 900 কোটি টাকার মতো একটা ফান্ড, এটা কিন্তু আসলে অলরেডি আছে, এটা 3-4 বছর আগে থেকেই আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছিল না। কোনো স্টার্টআপ কোম্পানি স্টার্টআপ বাংলাদেশের কিন্তু ফান্ড ছিল মানে 1000 কোটি টাকার একটা ফান্ড, কিন্তু সেখান থেকে 10%ও দেখা যাচ্ছে। মানে এটার কি কারণ? মানে বাংলাদেশে কি স্টার্টআপের আইডিয়ার অভাব, মানে উদ্যোক্তাদের অভাব, নাকি আসলে না, এখানে নীতিগত সমস্যা? নীতিগত সমস্যাটা, আইডিয়ার কিন্তু অভাব নাই। আমরা দেখছি যে অনেক স্টার্টআপ ভালো কাজ করছে। আমরা একটু আগে যেটা বললেন, শার্ক ট্যাঙ্কে যখন আমরা ইনভেস্টমেন্ট করেছি, বা আমরা তো আসলে খুব ছোট লোকাল ইনভেস্টার, যেহেতু খুব বড় ইনভেস্ট করতে পারিনি, কিন্তু একটু বড় ইনভেস্ট করতে হলে একটু আইদার ব্যাংক অথবা ফরেন ইনভেস্টার দরকার। তো সেই জায়গাটাতে আমরা দেখেছি যে আমাদের যেটা একটু আগে যে বলা হলো 900 কোটি টাকা অলরেডি অ্যালোকেট আছে, কিন্তু এটা যাতে ব্যবহার করা যায় সেটার জন্য কিছু নীতিগত সহায়তা দরকার। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে বলতে হবে যে তুমি এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে, বাট ব্যাংকগুলো বলে যে আমাদের তো কিছু আইনগত কিছু বাধা আছে। তো সেই আইনগত বাধাগুলি আসলে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এখন দূর করার উদ্যোগ নিয়েছে, এটা আমরা স্বাগত জানাচ্ছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে কনফারেন্সটা গতকাল হয়েছে, তার দুটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের দেশে সম্পর্কে বিদেশের কাছে একটা তুলে ধরা যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য নর্মাল পরিস্থিতি আছে, এবং আর যেই নীতিগত ব্যাপারগুলো আছে, একটা যেটা বললাম ফান্ডিংয়ের ব্যাপারে, ব্যাংকগুলো যাতে সরাসরি স্টার্টআপে ইনভেস্ট করতে পারে। আর একটা জায়গা হচ্ছে সেটা বাংলাদেশে আসলে আমরা জানি যে আমাদের টেলিকমিউনিকেশন বলি বা ইন্টারনেট কানেক্টিভিটি বলি খুবই শহর নির্ভর, গ্রামে গঞ্জে আসলে ইন্টারনেট হয়ে পৌঁছায়নি, অনেক খরচ বেশি। আমরা যদি ভারতের কথা দেখি, ভারতে যখনই ইন্টারনেটটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল অনেক কম দামে, তখনই কিন্তু একটা স্টার্টআপের একটা বুম হয়েছিল। তা আমি মনে করি যে বাংলাদেশের ওই স্টার্টআপের গ্রোথটার জন্য এখন সেই জিনিসটাও খুব দরকার, যে আমাদের ইন্টারনেটটা যাতে, আমরা এখন এডটেক নিয়ে কথা বলছি, হেলথ টেক নিয়ে কথা বলছি, এগুলোর ইউজার কিন্তু আসলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা ছাত্রছাত্রী বা রোগীরা, তারা যদি অ্যাপ ব্যবহার করতে না পারে, সস্তায় স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি করতে না পারে, তাহলে কিন্তু এই স্টার্টআপগুলোও আসলে মার্কেট তৈরি করতে পারবে না। তো আমি মনে করি এই জায়গাগুলিতে আসলে সরকারের অনেক কিছু করার আছে, এবং আমি আনন্দিত যে আসলে সরকার দেরিতে হলেও কিছুটা কাজ শুরু করেছে। এখানে উদ্যোক্তাদের আসলে ভূমিকাটা কি হবে? কারণ তারা মানে আইডিয়া তো হাজার হাজার আইডিয়া, কিন্তু সেই আইডিয়াগুলোকে আসলে বাস্তবের রূপ দেওয়া, এবং যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে একজন মানিকগঞ্জের এক তরুণ বিমান আবিষ্কার করে ফেললো। মানে আবিষ্কার বলতে, বিমান তো আবিষ্কার আগে হয়েছে, মানে উনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটা বিমানকে আকাশে উড়ানো প্রথমবারের মতো কেউ একজন সফল হলো। তো এই ধরনের কিন্তু দেখা যায় কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ইনোভেশন, সেগুলোকে মানে বাণিজ্যিকীকরণ করা এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বড় স্কেলে বিজনেসের মডেলে তৈরি করা, সেই জায়গাটাতে আসলে লিঙ্ক আপটা কীভাবে হবে? কারণ অনেক সময় দেখা যায় কি ছোট উদ্যোক্তা, আপনি যে বলছিলেন যে গ্রামে বসে সে আসলে ওই লিঙ্ক আপটা করতে পারছে না, এই দায়িত্বটা কার?
দেখেন এটা আসলে টোটাল একটা ইকোসিস্টেম। এখানে শুধু ভালো উদ্যোক্তা থাকলো কিন্তু নীতিগত সহায়তা থাকলো না, সরকারের কোনো সাপোর্ট থাকলো না, তাহলে হবে না। আবার শুধু সরকারি সাপোর্ট থাকলো কিন্তু ভালো উদ্যোক্তা থাকলো না, তাহলে হবে না। তো এখানে সবগুলো পয়েন্টই আসলে কানেক্ট করতে লাগবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে এনাফ উদ্যোক্তা আছে, তরুণরা, ইভেন আজকালকার যারা নতুন তরুণ প্রজন্ম, তাদের কিন্তু আসলে আমাদের থেকেও আরো ভালো ভালো আইডিয়া আছে। এবং আমরা দেখি যে বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু দেশের বাইরে যখন বিদেশে যাচ্ছে তারা কিন্তু ওইখানে বেশ সফল হচ্ছে। তাহলে সেই আইডিয়াগুলো তো বাংলাদেশে আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো বাট সেই জায়গাটাতে আমরা সত্যি কথা বলতে গত কয়েক বছরে আমাদের যে পরিস্থিতি ছিল সেখানে দেখা যাচ্ছিল আসলে এই উদ্ভাবন দিয়ে আসলে প্রফিট করা যেত না, বা দেখা যেত বিভিন্নভাবে আইদার ব্যাংক থেকে টাকা চুরি করে লোকে বড় লোক হচ্ছে। তো তখন আমাদের একটা জেনারেশন মনে করতো যে আমি এত কষ্ট করে ইনোভেট করার দরকার কি, আমি তো কোনো লোক পলিটিশিয়ানদের সাথে থাকলে ব্যাড কালচার। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার আমাদের এখন একটা উদ্ভাবনী কালচার তৈরি করা দরকার, যে এখানে পয়সা বানানো, প্রফিট করা দোষের কিছু না, কিন্তু সেটা যাতে উদ্ভাবন করে মানে কোয়ালিটি দিয়ে ভালো প্রোডাক্ট তৈরি করে সার্ভিস তৈরি করে যাতে মানে লোকজন বড় লোক হতে পারে, সেটা আসলে একটা কালচার, একটা ইকোসিস্টেমের দরকার। আমি আশাবাদী নলেজ বেসড ইকোনমি যেটি আসলে জি, নলেজ এন্ড ইনোভেশন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। রাইট। এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জগুলো কি, বিশেষ করে ধরেন এআই যেভাবে করে ধরেন পুরো ওয়ার্ল্ডকে ক্যাপচার করে নিচ্ছে, সেই জায়গাটা থেকে বাংলাদেশ সেই জায়গায় অ্যাডাপ্ট করতে পারছে? মানে আমাদের উদ্যোক্তাদের যে মুভমেন্ট সেই জায়গাটা, অথবা সরকার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এআইটাকে আসলে মেশিন লার্নিং, এআই এইগুলোকে অনেক বেশি যাতে অ্যাডাপ্টেবিলিটি মধ্যে নিয়ে আসা যায়, সেই জায়গাটাতে কি আসলে আমরা মানে খুব দেরি করে ফেলছি বা আমাদের স্পিডটা কম কিনা? কিছুটা তো অফকোর্স কম, আমরা পিছিয়ে আছি, অনেক কান্ট্রি কিন্তু অলরেডি অনেক এগিয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় যেটা আপনি বললেন যে সরকারের রোল, আসলে সরকার যে কোন একটা এআই প্রোডাক্ট তৈরি করে দেবে তা তো না, বাট সরকারকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। কারণ এআই বলি বা যা বলি সবই কিন্তু আসলে আমার ডেটার উপর নির্ভর করে। এখন এই ডেটাটা কিন্তু আসলে মানে ধরুন কথার কথা এনআইডি, হ্যাঁ, যে জাতীয় পরিচয়পত্রের একটা ডাটা, সেটাও কিন্তু পার্ট অফ এআই সিস্টেম। হ্যাঁ, কারণ এই যে আবার ডাটা একখান থেকে আরেকখানে অ্যাক্সেস নেওয়া, এই মানে এখানে আবার ব্যাপার আছে। আমরা জানি যে একটা আইন তৈরি হতে যাচ্ছে, পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট, এই যে লিগাল একটা পরিকাঠামো, হ্যাঁ, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই এআই এর পার্সপেক্টিভে। তো আমি আসলে মনে করি যে সরকারের কাজটা হওয়া উচিত একটা সহায়ক নীতি তৈরি করা এবং ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো, যাতে খুব কম খরচে ডাটাটা পৌঁছানো যায় বা লোকে ডাটা অ্যাক্সেস করতে পারে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সেটা তৈরি করতে হবে। এবং প্রাইভেট এন্টারপ্রেনাররা আসলে যে বাংলাদেশের পার্সপেক্টিভে, যেমন ধরেন আমরা গতকাল কথা বলছিলাম এডটেক নিয়ে, আমাদের একটা বড় সমস্যা কি, আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের গ্রামেগঞ্জে এনাফ স্কুলে টিচার নেই, ভালো অঙ্কর টিচার নেই, ইংলিশের টিচার নেই। বাট এখন কিন্তু এআই সলিউশন আছেই যে ভালো করে খুব ইজিলি টিচারদের থেকেও বেটার ওয়েতে ইংলিশ অঙ্ক শেখাতে পারে। তো সেগুলি কিন্তু অলরেডি বিদেশে আছে, আমরা কিন্তু সেগুলিকে মানে ইনকর্পোরেট করতে হবে, নতুন করে হয়তো অনেক কিছু তৈরি করতে হবে না, কিন্তু আমাদের কালচারের জন্য, আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য সেটাকে ইন্টিগ্রেট করা আমাদের উদ্যোক্তারা সেই জায়গাটাতেই করতে হবে। কিন্তু সেক্ষেত্রে তারা তখনই করবে যখন দেখবে যে এনাফ মার্কেট আছে। এবং এই মার্কেট তৈরি করার জন্য সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার। এবং শুধুমাত্র ঢাকার উপর ভিত্তি করলে তো হবে না, কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ সারা দেশে ছড়িয়ে আছে। যে কোনো প্রোডাক্ট, এআই প্রোডাক্ট বলি বা যাই বলি, সেটা যাতে মার্কেটটা সারা দেশে হয়, এবং ডিমান্ড কিন্তু অলরেডি আছে। আমরা জানি স্বাস্থ্য, হেলথ এবং কৃষি একটা বড় জায়গা, সেই জায়গাগুলিতে আসলে আমাদের এই নিউ টেকনোলজিগুলি নিয়ে আসতে হবে। মানে স্টার্ট আপ মানেই কিন্তু এরকম না যে শুধুমাত্র আমি রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি। স্টার্ট আপের অনেক ধরনের ব্যাপার আছে যেগুলো আসলে সাধারণ একজন মানে খুবই মার্জিনাল প্রান্তিক পর্যায়েও একজন ক্রেতা সেইগুলির সুবিধা নিতে পারে। জি, আমরা আলোচনা করব আমাদের যে সার্ভিস সেক্টর, যেটি আপনি আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আপনি নিজেই বেসিসের প্রেসিডেন্ট ছিলেন, সেই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে কতটাই আগাতে পেরেছি? কারণ ওয়ার্ল্ড ওয়াইড আসলে এটা ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে এবং বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে আমরা জানি, কিন্তু আমরা কি যেই সার্ভিস সেক্টরের যে $5 বিলিয়ন টার্গেট ছিল 2025 এক্সপোর্টের, সেই এক্সপোর্ট টার্গেট কিন্তু আমরা ধারে কাছেও যেতে পারি নাই। এইটির আসলে কারণ কি? মানে এই মানে আমাদের এই গ্যাপটা কোন জায়গায় গ্যাপটা দেখছেন? দেখেন, এটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যখন আপনি সফটওয়্যার বা সার্ভিস এক্সপোর্টের কথা বলছেন, আসলে এটা হচ্ছে একটা মানে নলেজ সার্ভিসের জন্য তো আমার আসলে মেইন র মেটেরিয়াল হচ্ছে হিউম্যান রিসোর্স। তো
তো আমাদের দেশে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম, আমরা এটা নিয়ে আসলে তো আমরা সবাই জানি যে গত বেশ কয়েক বছরে আমাদের এডুকেশন কোয়ালিটি অনেক ডেটোরিয়েট করেছে, এখন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল সব জায়গাতেই। তো আর দেখা যাচ্ছে যে প্রচুর ছেলেপেলেরা আইটি পড়ছে, সফটওয়্যার পড়ছে, কিন্তু কোয়ালিটি খুবই খারাপ। তো সেই জায়গাটাতে একটা বড় সমস্যা কিন্তু আছে। তো আমাদের কোয়ালিটি সম্পন্ন লোক তৈরি করতে হবে এবং আমাদের ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল কলেজ থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে প্রথম ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এখনও বড় বড় সফটওয়্যার কোম্পানি তৈরি হয়নি। আপনি যদি ভারতে দেখেন বা অন্য কান্ট্রিতে, ওখানে কিন্তু ওদের যে $100 বিলিয়ন মতো এক্সপোর্ট, এর কিন্তু বড় অংশই করে হচ্ছে বড় বড় কোম্পানিগুলো। ইভেন আমাদের গার্মেন্টস সেক্টরও দেখেন, বাংলাদেশে এত যে বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু মানে বড় কোম্পানিগুলো আসলে লিড করে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখনো বেশিরভাগ আইটি কোম্পানি, দেখবেন বাংলাদেশে অনেক আইটি কোম্পানি আছে, 5 থেকে 10 হাজার কোম্পানি আছে যারা অনেকে ফ্রিল্যান্সিং করে, তো তারাও কিন্তু আসলে এক্সপোর্ট করছে, বাট অল্প অল্প করে এক্সপোর্ট করছে। তো আমাদের আসলে এখন দরকার সরকারের পক্ষ থেকেই যে আইডেন্টিফাই করা, ঠিক আছে আমি 100 থেকে 200টার মতো বড় কোম্পানি সিলেক্ট করি যাদেরকে আরো বড় করবো, এবং তারাই মেজর এক্সপোর্টটা করবে, অন্যান্যরা আসলে হয়তো অনেককে সাব কন্ট্রাক্টিংও করবে, যেটা আমরা গার্মেন্টসও দেখেছি যে বড় কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানিগুলোকে সাব কন্ট্রাক্টিং করায়। তো ওই পার্সপেক্টিভে আসলে গার্মেন্টসের মতো করে আমাদের আসলে ওই জায়গাটা যেতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু টেকনোলজি চ্যালেঞ্জ, মানে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আগে এআই এর ব্যাপারটা আজ থেকে 5 বছর আগে এরকম ছিল না। এখন কিন্তু দেখা যাবে যে এআই একদিকে যেমন অপরচুনিটি তৈরি করবে, আরেকদিকে কিন্তু অনেক কাজ যেটা আগে হয়তো হিউম্যান দিয়ে করতে হতো, সেটাকে আসলে এখন এআই পারবে। তো ওটার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জও কিন্তু, ঝুঁকি কিন্তু আছে। তো সেই জায়গাতে নিজেদেরকে আমরা কতটুকু প্রিপেয়ার করতে পারছি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে আগামী দিনগুলিতে। এভরি চেঞ্জ হ্যাজ টু সাইড, লাইক মানে একটা তো ঝুঁকি থাকবে, আবার অপরচুনিটি থাকবে, সম্ভাবনা থাকবে। জব লসের যেমন থাকে, নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। আমরা আরো আলোচনা করব, আমরা একটু বিরতির সময় হয়েছে। দর্শক, বিশেষ বিজনেস আওয়ারের আজকের আয়োজনে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছি স্টার্ট আপে বিনিয়োগ সম্ভাবনা। আমাদের সাথে আছেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ফাহিম ভাই, আপনি তো নিজেও একটা স্টার্ট আপ করেছিলেন এবং সফল স্টার্ট আপ বলতে হবে। বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবস আপনার নিজের করা। সেই আপনি যখন স্টার্ট আপ করেছেন এবং সেটিকে এই পর্যায়ে নিয়ে আসছেন, একটা সাকসেসফুল জায়গায় আসছেন, আমরা জানি যে বেশিরভাগ স্টার্ট আপ কিন্তু সফলতার মুখ দেখে না। সেই জায়গাটাতে আসলে বিনিয়োগ তো একটা ঝুঁকির জায়গা থাকে। এইটিকে একটা মানে চিন্তার মধ্যে থাকে যে আমাদের দেশের স্টার্ট আপদের ক্ষেত্রে বিনিয়োগ কম পাওয়ার ক্ষেত্রে, এটাকে একটি কারণ। দেখেন, বিডি জবস ওই অর্থে ট্র্যাডিশনাল স্টার্ট আপ ছিল না। এই জন্য যে ফার্স্ট অফ অল আমরা যখন প্রায় 25 বছর আগে শুরু করেছি, তখন স্টার্ট আপ কনসেপ্টটাই ছিল না, এবং আমরা কিন্তু খুব অল্প ইনভেস্টমেন্টে করেছিলাম। কেননা তখন আসলে এরকম ভেঞ্চার ক্যাপিটাল বলেন, এই ব্যাপারগুলো ছিল না। ভেঞ্চার ক্যাপিটালের ব্যাপারগুলো কিন্তু আসছে গত 10 থেকে 15 বছর। তো তখনকার পার্সপেক্টিভ আর এখনকার পার্সপেক্টিভ খুব ডিফারেন্ট, কারণ এখন আসলে মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ। এখন কোনো একটা টেকনোলজি উদ্যোগ আসলে যদি সফল করতে হয়, তাহলে একটা বড়, আমি বলছি না যে বিনিয়োগ কম করেও করা যায় না, অফকোর্স করা যায়। আমরা দেখেছি যেটাকে অনেক ক্ষেত্রে বুট স্ট্র্যাপিং বলে, যে কম বিনিয়োগেও যাতে মানে কোনো একটা টেকনোলজি ফার্ম খুব তাড়াতাড়ি গ্রো করে, এটা কিছু মডেল আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু স্টার্ট আপের ক্ষেত্রে আমাকে গ্রোথটা খুব কুইকলি করাটা ইম্পর্টেন্ট, এবং সেখানে বেশ কিছু ইনভেস্ট করতে লাগে নিউ কাস্টমার অ্যাকুইজিশন, নতুন কাস্টমার তৈরি করা, এবং প্রোডাক্ট বা টেকনোলজিতে ইনভেস্ট করা, সেখানে একটা বড় রোল ইনভেস্টমেন্ট প্লে করে। এবং যেটা আমি বলছিলাম যে আসলে সেই ইনভেস্টমেন্টটা আমাদের দেশে মানে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে নিজের টাকায় করা, আর একটা হচ্ছে ব্যাংক থেকে টাকা নেওয়া। তো ব্যাংক থেকে টাকা নেওয়ার ব্যাপারটা স্টার্ট আপের ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট, যেটা একদিন বলছি। এখন বাংলাদেশ ব্যাংক কিছু পলিসি করছে, বাট সোফার এই জায়গাটাতে ব্যাংকগুলো একেবারেই আসেনি। তো সেইখানে লোকাল ইনভেস্টাররাও, আর সত্যি কথা বলতে আমাদের অন্যান্য সেক্টর যেহেতু ওই জায়গাগুলোতে বেশি কমফোর্টেবল ফিল করে আমাদের লোকাল যারা ইনভেস্টার আছে, তো সেই জন্যই কিন্তু আসলে বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীলতাটা থাকে। এবং এটা বাংলাদেশের জন্য না, এটা আপনি যদি আশেপাশের দেশ দেখেন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সেখানেও দেখবেন আপনি মেইন ইনভেস্টমেন্টটা স্টার্ট আপের কিন্তু হয়েছে আসলে বিদেশ থেকে। লোকালিও হয়, বাট বিদেশ থেকে হয়। তো সেই জায়গাটাতে অফকোর্স আমি মনে করি ইনভেস্টমেন্ট একটা বড় ব্যাপার, যেটাকে আসলে আমাদের গুরুত্ব দিতেই হবে। এবং সেক্ষেত্রে বিদেশি ইনভেস্টরদেরকে বাংলাদেশে অ্যাট্রাক্ট করার জন্য সরকার এবং বেসরকারি উদ্যোগ দুই জায়গাতেই আসলে রোলটা প্লে করতে হবে। আরেকটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাই এবার।
আপনি বিডি জবসে আজকে 25 বছর ধরে একটা পোর্টাল চালাচ্ছেন এবং আপনি দেখেছেন বাংলাদেশের জব মার্কেটটা আপনার খুব ভালো জানা আছে। আমরা যেটি জানি, আপনার সাথে আমার আগেও কথা হয়েছে এই বিষয়ে, যে আপনারা যখন একটা কোম্পানি যখন জবের জন্য সার্কুলার দিচ্ছে, দেখা যায় কি সে তার প্রয়োজন অনুযায়ী আসলে ম্যান পাওয়ার পাচ্ছে না এবং পরবর্তীতে দ্বিতীয় তৃতীয়বার চতুর্থবার পর্যন্ত দিতে হচ্ছে। সেই পরিস্থিতিটা এখন কি অবস্থা? মানে এখন তো বিনিয়োগ স্থবির হয়ে আছে একরকম, গত আমরা যদি 6 মাস বা 1 বছরের চিত্র দেখি, সেই জায়গাটাতে এই মুহূর্তে আসলে আপনাদের জবের রিকোয়ারমেন্ট কেমন আসছে? মানে কর্মসংস্থানের জায়গাটা কি একটু স্লোত হয়েছে কিনা? হ্যাঁ, আমি যদি বলি যে আসলে আমরা তো সবাই জানি যে 2024 সাল খুব একটা টার্বুলেন্ট সময় ছিল। তো আমরা দেখেছিলাম যে অগাস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে কিছুটা হলেও, যেহেতু তার আগের 2 মাস জুলাই আগস্টে রিক্রুটমেন্ট কম ছিল, ব্যবসা বাণিজ্যের অভাব মানে সমস্যা ছিল, সেপ্টেম্বর অক্টোবরের নভেম্বর পর্যন্ত আমরা একটা গ্রোথ দেখেছিলাম জব মার্কেটে। বাট আবার নভেম্বরের পরে গত 3-4 মাস কিন্তু আমরা দেখছি আবার বেশ জব মার্কেটের গ্রোথ অনেক কমে গেছে। কারণ এর মধ্যে বেশ কিছু ব্যাপার আসলে আমরা দেখছি যে ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে কিছু অর্থনৈতিক স্থবিরতাও আছে বড় বড় সেক্টরের। তো সেই জায়গাটাতে গত 3-4 মাস আমি বলবো যে জব মার্কেটের সিচুয়েশনটা খুব আশাব্যঞ্জক না। বাট আমরা আশা করছি যে হয়তো যত তাড়াতাড়ি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে, হয়তো কোনো একটা সময়ে ইলেকশনের কংক্রিট একটা ডিসিশন আসবে, তখন আস্তে আস্তে সবগুলি হয়তো আমাদের অর্থনৈতিক একটা গতি তৈরি হবে। বাট এটা আমরা আসলে মানে মেনে নিতে হবে যে এত বড় একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমাদের সোসাইটি ইকোনমি গেছে, এই যে সময়টুকু তো এক ধরনের আমাদের চ্যালেঞ্জ হবেই। বাট আমরা আশা করি যে এই সময়টা খুব তাড়াতাড়ি দ্রুতই আমরা উত্তরণ ঘটাতে পারবো। আপনার একটা প্রেডিকশন জানতে চাই। প্রেডিকশন বলতে অবজারভেশন, সেটা হচ্ছে এই এখন আসলে ট্রেন্ডটা কেমন, মানে নতুন কোন কোন জায়গায় জব ক্রিয়েশনের সুযোগ তৈরি হচ্ছে? সমস্যা হচ্ছে কি এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। কারণ আপনি জানেন যে গত সপ্তাহে ট্রাম্প যখন ট্যারিফ ঘোষণা করলো, সেটা কিন্তু এক ধরনের বেশ বড় ধরনের একটা ডিসরাপশন তৈরি হয়েছে। এখন সত্যি কথা, আমাদের দেশের তো একটা বড় ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন দুইটা হতে পারে, এখন হয়তো আমাদের দেশে হয়তো যদি চায়না অনেক অর্ডার লুজ করে কিছু আমাদের এদিকে আসবে, তখন হয়তো দেখবো যে আমরা গার্মেন্টস সেক্টর বেশ বড় একটা গ্রোথ হচ্ছে। আবার যদি দেখি যে না, বাংলাদেশও এই ট্যারিফে এফেক্টেড হচ্ছে, তাহলে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ হবে। এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার সমস্যা হয়তো যেটা হতে পারে, যে যদি কোনো কারণে এই ট্যারিফের এই জিনিসে সারা ওয়ার্ল্ডের অর্থনীতি, যেটাকে বলা হয় গ্লোবাল রিসেশন, যেটা আসলে 2008-এর দিকে একবার হয়েছিল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য, সেরকম যদি হয়, তাহলে কিন্তু আসলে আমাদের সব সেক্টরই আসলে এফেক্টেড হবে। তখন শুধুমাত্র গার্মেন্টস সেক্টর কিন্তু না, অন্যান্য এক্সপোর্ট সেক্টর বা অন্যান্য যা সেক্টর সবই কিন্তু এফেক্টেড হবে এবং সেটার ইম্প্যাক্ট কিন্তু জব মার্কেটে পড়বেই। তো আমি আসলে ফ্র্যাঙ্কলি গত 2-1 সপ্তাহ গ্লোবালি যা ঘটছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট প্রেডিক্ট করা। আমার কাছে মনে হয় হয়তো আগামী কয়েক সপ্তাহ এই ট্যারিফের ব্যাপারটাতে যদি এক ধরনের স্পষ্টতা আসে, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় যাচ্ছে। ট্যারিফের ব্যাপারে আমাদের প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো, তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে আমরা শুল্ক নিয়ে আমাদের কাছে প্রতিবেদন আছে, আমরা একটু দেখতে চাই। শুল্ক পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়েছে ঢাকা। এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে বিজিএমইএ। তবে চিঠিপত্র দিয়ে নয়, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের 37% শুল্ক আরোপে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে দেশের $40 বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় পোশাক খাতের মালিকরা দেশের শীর্ষ রপ্তানিকারক পণ্যকে বাঁচাতে বারবার সরকারের প্রতি দাবি জানান। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চায় বাংলাদেশ। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই
চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA। চিঠিতে এই সংকট মোকাবিলায় ক্রেতাদের যে কোনো পরামর্শ ও মতামত চাওয়া হয়। তবে চিঠি চালাচালি করে নয়, মার্কিন সরকারের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। সংগঠনটি বলছে পাল্টা শুল্ক আরোপ দুই পক্ষের জন্যই ক্ষতিকর হবে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাই, কারণ পাল্টা শুল্ক আরোপ করা দুই পক্ষের জন্যই ক্ষতিকর। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এছাড়া এই সমস্যা মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠনের কথাও আলোচনায় উঠে আসে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। এদিকে বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে বলে মনে করেন তিনি। জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্ধুস্থানীয় ও প্রতিবেশী দেশে উৎপাদন করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থার উপর ভরসা করা যায়। এই উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি বলে মনে করেন পল ক্রুগম্যান। দর্শক, আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা একেবারে আলোচনার শেষ দিকে আছি। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন ডিসিসিআই সাবেক সভাপতি এবং বিল্ডের চেয়ারপারসন আবুল কাশেম খান। আমরা তার সাথে আলোচনা করতে চাই। জনাব আবুল কাশেম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের এই আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত, এটি তো অবশ্যই বাংলাদেশের পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করবে, রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে। তবে সরকার যেই এই মুহূর্তে পদক্ষেপগুলো নিচ্ছেন এবং গ্লোবালি যে ধরনের এই যে নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানও কিন্তু এই বিষয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, এটি আসলে সমাধানের জায়গায় যাওয়ার কতটা সম্ভাবনা আছে? ধন্যবাদ। না, সরকার যে সব উদ্যোগ নিয়েছে এগুলো দরকার ছিল। এখন উদ্যোগগুলির পিছনে লেগে থাকতে হবে আমাদের, এবং সব জায়গা থেকে, যেটা আইসিসিও বলেছে, একটা টাস্ক ফোর্স করে এটাকে আরো জোরদার করতে হবে। এবং যেহেতু ইউএস আমাদের একটা মেজর সিঙ্গেল ডেস্টিনেশন ফর এক্সপোর্ট, এটা আমরা কোনোভাবে হারাতে পারি না, এবং আমাদের যতদূর চেষ্টা করা সেটাই করতে হবে। দরকার হলে আমাদের একটা তো চিঠি আদান প্রদান হবে, আরেকটা হচ্ছে ডাইরেক্টলি কন্ট্যাক্ট স্থাপন করা, এবং দরকার হলে সেখানে ওয়াশিংটনে চলে যাওয়া। আমার মনে হয় এটা আমাদের সরকার যে উদ্যোগগুলি নিয়েছে, এটা ফার্স্ট স্টেপ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল। এখন সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ গুলো কি হবে সেটা কিন্তু লেগে থাকতে হবে। আমাদের ব্যবসায়িক কমিটি, সরকার, সকলে যৌথভাবে এটাকে মোকাবেলা করতে হবে। এবং আমরা যদি ঠিকভাবে বোঝাতে পারি মার্কিন সরকারকে যে যেখানে আমরা অনেক ক্ষেত্রে আমার মনে হয় কিছু মিস ইনফরমেশন বা মিস রিপ্রেজেন্টেশন হয়েছে ট্যাক্স যে ক্যালকুলেশনটা করা হয়েছে, কারণ অনেক প্রোডাক্ট আমাদের এখানে জিরো ট্যাক্সে আসছে, কটন যেমন। তো এইখানে আমার মনে হয় যেটা আইসিসি প্রেসিডেন্ট সাহেব বলেছে, একটা টাস্ক ফোর্স করে এখানে একবারে বিচার বিশ্লেষণ করে আমেরিকান গভর্নমেন্টের কাছে এটা আমাদের রাইট ওয়েতে উপস্থাপন করতে হবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। জি, এই যে পরিস্থিতিটা আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ পোশাক খাতের যে বর্তমান পরিস্থিতি, যদি কোনো কারণে এই ট্যারিফটা হয়তো পুনর্বিবেচনা না করে, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি বা আমাদের এখন থেকে কি প্রস্তুতি নেওয়া উচিত? এখন যেটা মার্কিন সরকার যে ক্যালকুলেশনটা করেছে, এটার বেসিসটা তো আমরা সকলে দেখেছি। হ্যাঁ, এখানে ট্রেড ডেফিসিটটাকে ধরা হয়েছে। তো এখন যেটা সরকার যেখানে বলছে যে আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াতে হবে, সরকারি পর্যায়ে সেটা হয়তো
G2G তে বাড়ানো যাবে, বাট প্রাইভেট সেক্টরে বাড়াতে হলে তো কম্পিটিটিভ প্রাইসিং এ প্রোডাক্টগুলি আমেরিকা থেকে আসতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আপনার কিছু প্রোডাক্ট আপনি আমেরিকান গভর্নমেন্টের জন্য অ্যালাউ করলেন, কিন্তু গ্লোবালি কিছু ওই সেম প্রোডাক্ট ট্যাক্সেশনে পড়ে গেল, এটা তো হতে পারে না। এটা সেই জন্য আমাদের সকলকে মিলে একটা, আমি যদি বলি একটা ডিটেইলড রিসার্চ করার তো এখন সময় নেই, এখন আমাদের দ্রুত গতিতে একটা পদক্ষেপে যেতে হবে। জি, ফাহিম ভাই, এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান অথবা যদি কাশিম ভাইকে কোনো প্রশ্ন করতে চান। না, আমি আসলে কাশিম ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত যে আমাদের যাই কিছু করতে হবে খুব দ্রুত করতে হবে। বাট একটা ব্যাপার হয়তো যেটা হয়তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যানও বলেছে যে আমরা আসলে সরকারকে একদিকে যেমন ট্যারিফ পার্সপেক্টিভে রেসপন্স করতে হবে, আরেকদিকে কিন্তু আমাদের ডোমেস্টিক যেই রিফর্মগুলো অনেকদিন প্রয়োজন আমাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য, সেটাও কিন্তু এখন আরও বেশি দরকার। কারণ কোনো কারণে যদি আমরা ধরে নেই ওয়ার্স্ট কেস সিনারিওতে মানে একটা গ্লোবাল রিসেশন আসছে বা আমরা এফেক্টেড হচ্ছি, শুধু আমরা তো হবো না, সব কান্ট্রি হবে, বাট সেটাকে যাতে অফসেট করার জন্য আমাদের যেই চ্যালেঞ্জগুলো আমরা বিজনেস কমিউনিটি থেকে কাশেম ভাইরা বা আমরা বিভিন্ন সময় বলছি যে আমাদের কিছু রেগুলেটরি রিফর্ম দরকার, হ্যাঁ, তো সেই জায়গাটা আসলে খুব দ্রুত শুরু করতে হবে। আনফর্চুনেটলি কিন্তু আমরা আসলে গত 6-7 মাসে অন্যান্য জায়গাতে রিফর্ম দেখছি বা উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু বিজনেস রিফর্ম যেটা খুব প্রয়োজন সেই জায়গাটাতে আসলে আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। সেই জায়গাটাতে সরকার ব্যবসায়ীদের সাথে বসে যেই জায়গাগুলি আমরা কিছুটা হলেও আমাদের অর্থনীতিকে আবার একটু চাঙ্গা করতে পারি, কোনো কারণে যদি এই ইউএসের ব্যাপারটা আমাদের এফেক্ট করে, সেটা কিন্তু আমার মনে হয় এখনই শুরু করা উচিত। এই প্রসঙ্গে জনাব আবুল কাশেম খান যেটি বলছেন যে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনা এবং ব্যবসার যেই সংস্কারগুলো, মানে যে বাধাগুলো ছিল বিনিয়োগের ক্ষেত্রে, সেই জায়গাটাতে সরকারের উদ্যোগগুলো কি যথেষ্ট মনে করেন? কারণ এই যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আমরা চাচ্ছি বিদেশি বিনিয়োগ আসতে, কিন্তু বিনিয়োগের পরিবেশটা কি আসলে সেভাবে তৈরি হয়েছে? এটা খুবই একটা ভালো পয়েন্ট ফাহিম ভাই উঠেছে, যে আমাদের যে জায়গাগুলি রিফর্ম করার দরকার ছিল গত 10-12 বছর ধরে আমরা ব্যবসায়িক কমিটি বারবার বলে আসছি যে কিছু কিছু বেসিক প্রসেসগুলিকে সিম্পলিফাই করতে হবে। এবং আমাদের দেশে আপনি যদি দেখেন এফডিআই, আমরা অনেক ধরনের সেশন বা সেমিনার বা কনফারেন্স করছি, কিন্তু সেই পরিমাণ এফডিআই কিন্তু আসছে না। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই, ভিয়েতনামের প্রায় 4% জিডিপির কিন্তু এফডিআই তারা প্রতি বছর পায়, 4 থেকে 5%, যেটা প্রায় 17 থেকে 20 বিলিয়ন ডলার, হ্যাঁ, ইকোনমিক সাইজ অনুযায়ী। সেখানে বাংলাদেশ কিন্তু 0.3% এফডিআই পাচ্ছে। এবং কারণগুলি কি সেটা ফাহিম ভাই খুব ভালো করে বলেছেন, যে রিফর্ম প্রসেসগুলি কিন্তু অনেক স্লো হয়ে গেছে। 7 মাসে কিন্তু অনেক রিফর্ম আমরা আশা করেছিলাম করবো। একটা ছোট উদাহরণ দিয়ে, যে ট্রেড লাইসেন্স ইস্যুটা আমরা কিন্তু চেম্বার থেকে বিল থেকে অনেকবার বলেছি ট্রেড লাইসেন্সটা তুলে দেওয়া উচিত, ট্রেড লাইসেন্সের কোনো দরকার নাই কিন্তু। এবং ট্রেড লাইসেন্স এই যে বাধা একটা বাধা সৃষ্টি করছে, সেখান থেকে কিন্তু অনেক উদ্যোক্তা কিন্তু ফিরে আসছেন। এবং ছোট উদ্যোক্তা ধরেন আমাদের মতন যারা এস্টাবলিশ ব্যবসায়ী, আমাদের জন্য ট্রেড লাইসেন্স করা মানে আমার অফিসকে বা একটা ডিপার্টমেন্টকে বলে দেওয়া, কিন্তু একটা ছোট উদ্যোক্তার জন্য একটা ট্রেড লাইসেন্স করা কিন্তু একটা অফিস থেকে আরেকটা অফিসে দৌড়াদৌড়ি করা, এবং এখানে অনেক ধরনের লেনদেন হচ্ছে। তো এই যে একটা ছোট সিম্পলিফিকেশন গুলি কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট নিয়ে আসে গ্লোবালি। আপনি যদি বলেন যে কালকের থেকে বাংলাদেশের ট্রেড লাইসেন্স তুলে দিচ্ছেন, এটা কিন্তু গ্লোবাল একটা নিউজ হবে যে বাংলাদেশ একটা প্রসেসকে সিম্পলিফাই করেছে। তো এখানে দেশি উদ্যোক্তারা কেন বিনিয়োগ থেকে দূরে সরে যাচ্ছে সেটা আইডেন্টিফাই করলে কিন্তু এফডিআই বা যারা বিদেশি উদ্যোক্তা তারাও কিন্তু আগ্রহ হবে যে প্রথম তো দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করতে হবে, তারপরে বিদেশিরা আসবে। তো আমি আশাবাদী যে কনফারেন্সগুলি করছে, যে কথাগুলি আমরা শুনছি, বিডা চেয়ারম্যানও বলছেন, আমাদের বিভিন্ন অ্যাডভাইজারও বলছেন, তারা কিন্তু ব্যবসা প্রো বিজনেস। হ্যাঁ, এখন প্রো বিজনেস হয়ে যদি আমরা 1 মাস 3 মাস 6 মাসে কিছু রিফর্মস দেখি, তাহলে কিন্তু আরো বেশি কনফিডেন্স। এখন বাংলাদেশের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছে, একটা কনফিডেন্সের অভাব কিন্তু দেখা যাচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ আমরা একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছি। আমরা একটা খুব বড় চেঞ্জ হয়েছে বাংলাদেশে, ভালোর জন্য হয়েছে। নিউ বাংলাদেশে আমরা নিউ থিঙ্কিং, নিউ ওয়ে অফ পলিসি, স্মার্ট পলিসি, নিউ পলিসি আমাদের দরকার, যেগুলো ভেরি ইজি। আমাদের ট্যাক্সেশন পলিসিতে কিন্তু অনেক ঘাটতি আছে। হ্যাঁ, অনেক জায়গায় আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনকাম ট্যাক্স কত বা কর্পোরেট ট্যাক্স কত, এটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ এখানে আইটি জড়িত, অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সেশন আসছে। সো বিদেশিরা এই জায়গাগুলি থেকে হয়তো
এটা রং ইন্ডিকেশন পাচ্ছে। সো সিম্পলিফিকেশন অফ ট্যাক্স প্রসেস, সিম্পলিফিকেশন অফ বিজনেস প্রসেসেস গুলো কিন্তু খুবই জরুরি। অবশ্যই জনাব আবুল কাশেম খান, আপনার কাছ থেকে আরো শুনতে পারলে আমাদের নিশ্চয়ই ভালো লাগতো, আমাদের দর্শকরাও শুনতে চাইতেন, কিন্তু সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। জনাব ফাহিম মনসুর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং স্টার্টআপ নিয়ে আসলে ব্যাপক আলোচনা হয়েছে আমাদের, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী আবার কথা হবে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিজনেস আওয়ারের এই বিশেষ আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।